প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে। আপনারা জানেন যে ২৯শে সেপ্টেম্বর হয়ে গেল বিশ্ব হার্ট দিবস। এই বিশ্ব হার্ট দিবসকে কেন্দ্র করেই সাজিয়েছি আজকের আয়োজন। এ বিষয়ে আমরা হার্টের নানা দিক নিয়ে, আমাদের দেশের হার্টের মৃত্যুর হার কেমন, রোগীর সংখ্যা কেমন, কী চিকিৎসা আছে, এই বিষয়গুলি জানব। আমাদের সাথে আছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট প্রফেসর ডাক্তার ফজিলাতুন্নেসা মালিক। তিনি বাংলাদেশ হার্ট ফাউন্ডেশনের প্রফেসর এবং কার্ডিওলজি দায়িত্বে আছেন। তার সাথে আছেন প্রফেসর সোহেল রেজা চৌধুরী, তিনি প্রফেসর এবং বিভাগীয় প্রধান ইপিডেমিওলজি বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাইব যে প্রফেসর মালিক, আপনার কাছে আমি যেটা জানতে চাইব যে বিশ্ব হার্ট দিবসে আমরা তো অনেক কিছুই করেছি, অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য করেছি। আপনারা হার্ট ফাউন্ডেশনে কী প্রোগ্রামের আয়োজন করছেন এবার হার্ট দিবসকে কেন্দ্র করে? এবারের বিশ্ব হার্ট দিবসে যেটা আমরা প্রায় এক সপ্তাহব্যাপী অনুষ্ঠান করলাম, এবং এটার জন্য আমরা সচেতনামূলক বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি। আমরা সিএমই করেছি, বিভিন্ন জেলাতে আমাদের যে অ্যাফিলিয়েটেড বডি আছে সেখানে আমরা অনুষ্ঠান করেছি, সাধারণ জনগণের মধ্যে গণমুখী সেমিনার। এখন কোভিডের সময় একটু করতে অসুবিধা হয়েছে, বাট আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে অনেক ক্ষেত্রে ওয়েবিনার করে আমরা আমাদের মানুষরা যাতে জানুক হৃদরোগ কী এবং কীভাবে হৃদরোগের চিকিৎসা করা যায় এ ব্যাপারে আমরা একটা অ্যাওয়ারনেস বা সচেতনা করি। যে জিনিসটি বলছিলেন ম্যাডাম যে হার্ট দিবসের বিভিন্ন অ্যাওয়ারনেস তৈরি করার জন্য প্রোগ্রাম করেছেন, আসলে এবার প্রতিপাদ্য বিষয়টি কী ছিল হার্ট দিবসের? এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে টু কানেক্ট হার্ট উইথ হার্ট, মানে যেটা হচ্ছে হার্টের যত্ন, হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, মানে আপনার হৃদয় দিয়ে আপনি হৃদয়ের চিকিৎসা করুন। হ্যাঁ, প্রতিপাদ্যটা খুব টাচি, এবং এটা নেওয়া হচ্ছে করোনাকালীন সময়ের দিকে খেয়াল করি। হ্যাঁ, কানেক্ট করতে বলা হয়েছে, একজনের সাথে আরেকজনের কানেক্ট, সেটা পারিবারিকভাবে কানেক্ট করা, সোসাইটিতে কানেক্ট করা, অথবা রাষ্ট্রীয়ভাবে হার্টের যত্ন নেওয়ার জন্য কানেক্ট করতে বলা হয়েছে। তো যেটা হয়েছে যে এইবার করোনাকালীন সময়ে অনেক হার্টের রোগী আসলে সেবা নিতে আসতে পারে না সময় মতো, সেই জন্য বিভিন্ন দেশে আসলে ডিজিটাল পদ্ধতিতে সেবাগুলো দেওয়া হয়েছে। তো বাংলাদেশেও এটা বেশ হয়েছে, আমাদের হাসপাতাল থেকেও আমরা টেলিফোনের মাধ্যমে আমাদের কনসালটেন্টরা সেবা দিয়েছেন। তো এই জিনিসটা যে অভিজ্ঞতাটা আমাদের হয়েছে সেটাকে আরও পরিশীলিত করে সামনে এই ডিজিটাল পদ্ধতিতে হার্টের রোগীদের যত্ন নেওয়ার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে এবার। এবং এই কোভিডের মতো সময়ে যদি আরও অন্য অন্য অসুখ বিসুখ আসে, সেই জন্য আমাদের প্রিপেয়ার থাকতে বলা হয়েছে, যেন এই কোভিডকালীন সময় যে ধরনের হার্টের রোগীরা হয়তো সেরকমভাবে সেবা পায় নাই কোনো সময়, সেটা যেন না ঘটে। না, নিশ্চয়ই আপনারা তো এই কোভিডকালীন সময় তো আসলে স্বাস্থ্যবিধি মেনেই রোগীরা আপনাদের কাছে গেছে, এবং যারা যেতে পারছে না তাকে তো টেলিমেডিসিনের কিন্তু একটা আপনারা সুযোগ চালু রেখেছিলেন। টেলিমেডিসিনের কথাটাই বলা হয়েছে যেন ভালো করে করা হয়, আরও সংহতভাবে করা হয়। আসছি আপনার কাছে ডাক্তার ফজিলাতুন্নেসা, আপনার কাছে আমরা জানতে চাইবো যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কিন্তু দীর্ঘদিন থেকে কিন্তু এই হার্টের সেবা দিয়ে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশে কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা দেখি যে বিশ্বমানের সেবা কিন্তু আজকে আমাদের বাংলাদেশে গর্ব করার মতো কার্ডিয়াক সেবা কিন্তু আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা সাধারণত এই প্রতিনিয়ত, আপনারা তো দীর্ঘদিনের কার্ডিয়াক প্র্যাকটিস, কী ধরনের রুগীরা আপনারা পেয়ে থাকেন হার্টের রুগীদের? এখন আমরা অ্যাকচুয়ালি সব ধরনের রুগী পেয়ে থাকি, তাই না? সবচেয়ে বেশি যে রুগীরা আমাদের কাছে আসেন তারা হলো যে করোনারি আর্টারি ডিজিজ বা হার্টের রক্তনালীতে ব্লক হওয়ার কারণে যে রুগীরা আসেন। হ্যাঁ, তো এদের আমরা অ্যানজিওগ্রামের মাধ্যমে তাদের ব্লক কোথায়টা নির্ধারণ করি। পরবর্তীতে তাদের যদি ব্লক ঠিক করার মতো থাকে তাহলে হয় বাইপাস সার্জারি অথবা স্টেন্টিংয়ের মাধ্যমে সেটা করা হয়। এই রোগ ছাড়াও অনেক রুগী আসেন উচ্চ রক্তচাপ নিয়ে, ডায়াবেটিস নিয়ে, হার্টজনিত বিভিন্ন জটিলতা নিয়ে। তাছাড়া আপনার ভালভের সমস্যা, এক বাতজ্বরজনিত কারণে আমাদের হার্টের ভালভের ক্ষতি হতে পারে, সেই ভালভটা সংকুচিত হয়ে যেতে পারে অথবা লিক করতে পারে। সেই ভালভকে রিপেয়ার করা অথবা সেটা আপনার প্রতিস্থাপন করা, আর্টিফিশিয়াল ভালভ লাগিয়ে সার্জারির মাধ্যমে, সেটাও আমাদের হাসপাতালে নিয়মিত করা হয়। তাছাড়া সবচেয়ে যেটা ভয়, আমরা সবসময় ভাবি যে হৃদরোগ বয়স্কদের রোগ, কিন্তু জন্মগত হৃদরোগ অনেক। এবং আমাদের, আপনারা শুনে খুশি হবেন যে আমাদের দারুসালাম ইউনিটে পুরো জন্মগত হৃদরোগীদের সেবা দেওয়ার জন্য একটা পুরো আলাদা ইউনিট আছে, এবং সেখানে
যেসব বাচ্চাদের হার্টে ছিদ্র আছে সেই ছিদ্রটাকে আপনার মেরামত করা সার্জারির মাধ্যমে এবং পারকিউটিনিয়াসলি মানে ওই যে অ্যানজিওগ্রাম যেভাবে আমরা করি সেভাবে ঠিক করার ব্যবস্থা আছে এবং অনেক রুগীরা অনেক ছোট ছোট বাচ্চারা সেখানে উপকৃত না, এটা তো হচ্ছে। হচ্ছে কনজেনারেল হার্ট ডিজিজ, তো আসলে এটা একটা ভালো যে মানে সম্পূর্ণ সেপারেট শুধু কনজেনারেল হার্ট ডিজিজ পেশেন্টের জন্য চিকিৎসা সেবা দিয়ে দিচ্ছেন। স্যার, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর হার বা পেশেন্টের সংখ্যা কেমন? সারা বিশ্বে এখন কিন্তু অসংক্রামক রোগই হচ্ছে মূল মৃত্যুর কারণ। সেটা প্রায় সারা বিশ্বে প্রায় 40 লাখের মতো লোক মারা যায় অসংক্রামক রোগে, এবং তার একটা বিরাট অংশ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ বা হৃদরোগ যেটা বলা হচ্ছে। বাংলাদেশে অসংক্রামক রোগে যেমন হার্ট ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস, সিওপিডি, এগুলোতে প্রায় 68% লোক মারা যায়। তার মধ্যে 30% মৃত্যুই হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজে। হিসাব করে দেখা গেছে প্রায় 2,77,000 মৃত্যু বাংলাদেশে প্রতি বছর হয় এই কার্ডিওভাস্কুলার ডিজিজে। হ্যাঁ, কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এই মৃত্যুগুলো প্রায়শই হচ্ছে প্রিম্যাচিওর ডেথ, মানে অকাল মৃত্যু যেটা বলা যায়, 70 বছর বয়সের আগেই হচ্ছে। অন্য উন্নত দেশেও আসলে কার্ডিওভাস্কুলার ডিজিজে মৃত্যু হয় কারণে, কিন্তু সেটা হয় একটা পরিণত বয়সে গিয়ে। আমাদের যেটা হচ্ছে 22% মৃত্যুই হচ্ছে অপরিণত বয়সে, সেটাই হচ্ছে সবচেয়ে সমস্যা, এবং এটার ব্যাপকতা আরও বেড়েই চলছে। আমরা যদি খেয়াল করি যে কার্ডিওভাস্কুলার ডিজিজের যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যেমন আমরা যদি ফিজিওলজিক্যাল রিস্ক ফ্যাক্টর যেটা বলি, ব্লাড প্রেশার, ম্যাডাম বললেন ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হ্যাঁ, এগুলো যদি দেখি তাহলে দেখা যায় যে বাংলাদেশে এটা বাড়ছে, প্রিভ্যালেন্স বাড়ছে। হাইপারটেনশনের কথা বললে বা উচ্চ রক্তচাপ, প্রায় প্রতি 4 জনে একজন উচ্চ রক্তচাপে ভুগছে বাংলাদেশে অ্যাডাল্টের মধ্যে। ডায়াবেটিসও প্রায় 10 জনে একজন ডায়াবেটিস আছে। সুতরাং এই দুটো একটা রিস্ক ফ্যাক্টর। এছাড়া আমাদের যে লাইফস্টাইল জনিত রিস্ক ফ্যাক্টর, বিহেভিয়ারাল, যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তামাকের ব্যবহার। এটা তো বাংলাদেশে ব্যাপক। বাংলাদেশে প্রায় 37% লোক কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করে। তো এটা একটা হিউজ নাম্বার। 4 কোটি লোক বাংলাদেশে তামাক ব্যবহার করে কোনো না কোনোভাবে। স্যার, আপনি যেমনটি বলছিলেন রিস্ক ফ্যাক্টরের কথা, আপনি বলছিলেন যে হাইপারটেনশন, ডায়াবেটিসের কথা, আপনি বলছিলেন যে তামাক ব্যবহারকারীর সংখ্যা আমাদের দেশে অনেক বেশি, কোলেস্টেরল মানে যেটা ফাস্ট ফুডের যে প্রবণতা অনেক বেশি, এইসব কারণে কিন্তু আসলে মানে হার্টের ঝুঁকি যেটা অনেকটা বেড়ে গেছে। ম্যাডাম, আপনার সাধারণত এই হার্ট অ্যাটাকের রুগীরা আপনাদের কাছে আসে তো আসলে অনেক বিলম্ব করে, এই রুগীদের চিকিৎসাটা মানে আমি যেটা জানতে চাচ্ছি, ধরেন আমরা হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে আসলে তার যেরকম বেনিফিট, তার একদিন পরে আসলে তার বেনিফিট অনেকটা কমে যায়, 2 দিন পরে আসলে আরও কমে যায়, সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের রুগীদের কখন আসা উচিত সিসিউতে? হার্ট অ্যাটাকের রুগী যত তাড়াতাড়ি পারা যায় যদি সে একটা সিসিউতে বা একটা হাসপাতাল যেখানে সে হৃদরোগের সেবা পাবে সেখানে যদি চলে আসতে পারে তার বেনিফিট সবচেয়ে বেশি। এবং এখানে বলা হয় ডাক্তারি ভাষায় টাইম ইজ মাসল, কারণ হার্ট একটা মাস্কুলার পাম্প, এবং এই পাম্পের যখন রক্তনালীগুলোতে ব্লক তৈরি হয় রক্তের দলা এবং কোলেস্ট্রলের মাধ্যমে, তখন হঠাৎ করে কি হয় ওই এলাকাটা রক্ত পাচ্ছে না। সো আমার কাজ হলো যত তাড়াতাড়ি পারি যে ধমনীতে যে ব্লকটা তৈরি হয়েছে, হার্ট অ্যাটাকে হঠাৎ করে ব্লকটা সৃষ্টি হয়। সো এই কারণে আমি যত তাড়াতাড়ি ব্লকটাকে সরাই ফেলতে পারবো, সরিয়ে দিতে পারবো, রুগী সুস্থ হয়ে যায়। আমার পেশেন্টটাকে সাথে সাথে কিছু ওষুধ খাওয়াতে হবে, এবং সেই ওষুধগুলো কিন্তু আমি বাংলাদেশের যে কোনো জায়গায় খাওয়াতে পারি। অ্যাসপ্রিন খাওয়াতে হবে তাকে 300 মিলিগ্রাম, সাথে সাথে আরও কিছু ওষুধ আছে যেমন ক্লোপিডোগ্রল সে খাবে। এই ওষুধগুলোর সাথে কোলেস্ট্রল কমানোর ওষুধ খাবে। এগুলো খাওয়ার সাথে সাথে তার একটা হাসপাতালে চলে যাওয়া উচিত, যেখানে নিকটস্থ হাসপাতালে। এখন সেই হাসপাতালে সবচেয়ে ভালো চিকিৎসা হলো প্রাইমারি পিটিসিএ, যেটা হলো যে আমরা ওই রক্তের দলাটাকে অ্যানজিওগ্রামের মাধ্যমে সরিয়ে ওইখানে একটা স্টেন্ট বা রিং পরিয়ে দিই। এখন এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু হয় এবং ঢাকার বাইরেও বিভিন্ন হাসপাতালে হচ্ছে, বাট অধিকাংশ হাসপাতালে কিন্তু প্রাইমারি পিটিসিএ সুবিধা নাই। সেই জায়গায় আমরা কি করব? বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু এখন ঔষধ দেওয়ার সুবিধা আছে, এবং এগুলোকে আমরা বলি থ্রম্বোলিটিক্স, যেটা ওই রক্তের থ্রম্বাসটাকে গলিয়ে ফেলতে পারে। তাহলে ওই থ্রম্বোলিটিক্সটা আমি বাংলাদেশের যে কোনো জেলা হাসপাতালেও দিতে পারবো। দেওয়ার পরে ওই রুগীটাকে কিন্তু স্থানান্তর করে ফেলা উচিত 24 ঘন্টার মধ্যে একটা হাসপাতাল যেখানে অ্যানজিওগ্রাম করা সম্ভব, যেখানে তার অ্যানজিওগ্রাম করে তার সমস্যাটাকে চিহ্নিত করে সেটাকে তখন প্রাইমারি পিটিসিএ এটা সবচেয়ে বেশি মানে কার্যকর। তো সেক্ষেত্রে প্রাইমারি পিটিসিএ করার জন্য কতক্ষণের মধ্যে আপনার হসপিটালে আসতে হবে, মানে অ্যাটাকের কতক্ষণের মধ্যে? আইডিয়ালি আপনার 12 থেকে 24 ঘন্টার মধ্যে যদি চলে আসে বেস্ট হয়, যদি প্রথম ঘন্টার মধ্যে আসে। আমাদের দেশে আরেকটা জিনিস আপনি দেখবেন, রুগীরা সবসময় বলবে আমার গ্যাস হয়েছে।
তাই না? এটা আমাদের দেশে একটা কমন একটা খুবই প্রবলেম। ভয়াবহ ব্যাপার। কি সিম্পটম হলে আমি হাসপাতালে আসবো? সবচেয়ে কমন সিমটম হলো বুকে ব্যথা, এবং এই ব্যথাটাকে অনেকে ব্যথাও বলে না, বলে বুকে চাপ লাগা। হ্যাঁ, বলবে যে আমার বুকের মধ্যে মনে হচ্ছে একটা 10 টনের ট্রাক বসে আছে, এরকম একটা ফিলিং, চাপ লাগা। সেই চাপের অনুভূতি কিন্তু গলায় যেতে পারে, হাতে যেতে পারে, চোয়ালে যেতে পারে, পিঠেও যেতে পারে। এই চাপের সাথে যদি শরীর ঘেমে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি তলিয়ে যাচ্ছি, বা আমার শ্বাসকষ্ট হচ্ছে, এবং অনেকের এই শুধু পেটের এখানেও ব্যথা হতে পারে, এবং তখনই তারা কিন্তু গ্যাস বলে এটাকে সন্দেহ করে। সো এইসব যখন আমার হবে উপসর্গ, তাহলে সাথে সাথে চলে আসা উচিত। এই বিষয়টি যেটা আপনি বলছিলেন যে চিকিৎসা আপনার প্রাইমারি পিটিসি করেন, আপনার প্রাইমারি পিটিসিতে কি করেন তাৎক্ষণিকভাবে? আমরা পেশেন্টটাকে ক্যাথল্যাবে নিয়ে গিয়ে তার অ্যাঞ্জিওগ্রাম করি। অ্যাঞ্জিওগ্রাম করে আমরা সাধারণত ইনফার্ক্ট রিলেটেড আর্টারি, মানে যে রক্তনালী কারণে বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয়েছে, শুধুমাত্র সেই রক্তনালীটাকে আইডেন্টিফাই করি, তবে সেখানে যে রক্তের দলা জমেছে সেটাকে সরিয়ে ওখানে পরিষ্কার করে ওখানে একটা স্টেন্ট দিয়ে দিই। কারণ আমি যেটা বললাম যে অধিকাংশ বাংলাদেশের হাসপাতালে তো এটা সাথে সাথে করা সম্ভব না। বাট এখন একটা নতুন টার্ম যেটা খুবই প্রচলিত, সেটা হলো ফার্মাকো ইনভেসিভ থেরাপি। ফার্মাকো ইনভেসিভ থেরাপি অর্থাৎ হলো ফার্মাকোলজি, মানে আমি প্রথমে ওষুধ দিয়ে চিকিৎসা করব। বাংলাদেশের যে কোনো জায়গায় আমার থ্রোম্বোলিটিক্স পাওয়া যায়, আমি ওষুধ দিয়ে দিব, মুখে ওষুধ খাওয়াবো, শিরার মাধ্যমে ওষুধ দিব, তার যতদূর পারা যায় রক্তের দলাটাকে নাভিতেও আপনারা একটা ইনজেকশন দিয়ে হ্যাঁ, থাকেন। ওইটাও দিতে সব দিয়ে তাকে আমি 24 ঘন্টার মধ্যে স্থানান্তর করে দেবো, এবং সেখানে তার অ্যাঞ্জিওগ্রাম হবে। একজন হার্টের পেশেন্ট যখন হার্টের হাসপাতালে, যেটা বলছেন যে এনজিওগ্রাম ফ্যাসিলিটিস আছে, এরকম একটা হসপিটালে পৌঁছাতে রোগীটা আসলে অনেক সময় নিয়ে নেয়। তো সেক্ষেত্রে আপনারা তো 24 ঘন্টাতে পৌঁছলো না, তারা তো লেটে আসলো আপনার কাছে, তখন আপনারা এনজিওগ্রাম করার তো সুযোগ থাকলো না, সেক্ষেত্রে আপনারা কী করেন? আপনার ইভেন 48 ঘন্টার মধ্যেও যদি একটা রুগী আসে, তার করে আমরা যদি ব্লক পাই সেটা ঠিক করে দেওয়া যাবে। এখন তাছাড়াও রুগীর যখনই পরবর্তীতে আসবে, তার সুযোগ সুবিধা বুঝে তার অ্যাঞ্জিওগ্রাম করার ব্যবস্থা করা উচিত। আর অ্যাঞ্জিওগ্রাম করার ব্যবস্থা যদি আমরা না করি, যেটা সত্যি সবার তো সেটা করা হবে না, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তার লাইফস্টাইল মডিফিকেশন করা উচিত। তার প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল এগুলাকে কন্ট্রোল করা উচিত, এবং তার সুষম খাবার খাওয়া উচিত, সিগারেটটা বাদ দেওয়া উচিত, এবং একটা ডাক্তারের পরামর্শে যেসব ওষুধ নিয়মিত খাওয়া উচিত, খুব বেশি এক্সপেন্সিভ ওষুধ না, একটা অ্যাসপ্রিন কয়েক পয়সার দামের ওষুধ, এটা নিয়মিত খাওয়া উচিত। কোলেস্ট্রল কমানোর ওষুধটা খাওয়া উচিত, আর অন্যান্য ওষুধ যেগুলো ডাক্তার সাহেব তাকে দিবেন তার সমস্যা অনুযায়ী, যার তার প্রেশারের ওষুধ, ওইগুলো নিয়মিত সেবন করা উচিত। 1 মাস হার্ট অ্যাটাকের পরে আস্তে আস্তে হাঁটা চলার বাড়ানো উচিত। স্যার আপনার কাছে আসবো, আমরা যদি প্রিভেনশনের দিকে দেখি, যে আমাদের যে আপনি যেমনটি বলছিলেন যে হার্টের সংখ্যা অনেক, রোগীর সংখ্যা বা মৃত্যুর হার অনেক বেড়েছে, তো সেক্ষেত্রে আমাদের প্রিভেনশনের কোনো প্রক্রিয়া আছে কি? অবশ্যই, কারণ প্রিভেনশনই এখানে মূল জিনিসটা হবে। কারণ হার্টের রোগী বাংলাদেশে ব্যাপকভাবে মানুষজন আসলে এই রিস্ক ফ্যাক্টরগুলোতে এক্সপোজড, মানে অনেক লোক, আগে যেটা বলেছি, তামাক সেবন করে, অনেক লোকের উচ্চ রক্তচাপ আছে এবং তারা সেটা জানেও না, ট্রিটমেন্ট করছে না, ডায়াবেটিস বেড়ে যাচ্ছে। এগুলোর পেছনে কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের খাওয়া দাওয়া পরিবর্তন হয়েছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে। সেটা এই কারণে আমাদের এই ফিজিওলজিক্যাল চেঞ্জ হচ্ছে এবং তার থেকে আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে। এখন আমরা যদি শুধু রোগের চিকিৎসা করি তাহলে আমরা সামাল দিতে পারবো না, কারণ এত রোগী, আমার হার্ট ফাউন্ডেশনে যে রোগী ক্যাটার করা হয় প্রতি বছর, এরকম 2-3টা হাসপাতাল বানালেও আমরা ক্যাটার করতে পারবো না সামনে যেরকম রোগী আসবে। সুতরাং এখন থেকে আমাদের একেবারে প্রিভেনশনের দিকে নজর দিতে হবে। সেটার মূল কারণ জিনিস হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার দিকে নজর দিতে হবে। ম্যাডাম যেটা বললেন যে সচেতনতা বৃদ্ধি, এখন আমাদের দেশের সমস্যা হচ্ছে লোকজন লাইফস্টাইল চেঞ্জ করে যখন অসুখ হয়ে যায় তারপরে। হ্যাঁ, কিন্তু আসলে করা উচিত অনেক ছোটোবেলা থেকে, আর্লি লাইফ থেকে, যেমন ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা দরকার। অ্যাডাল্ট যারা, তাদের যেটা সবচেয়ে মূল এখন ব্লাড প্রেশারটা তারা জানে না অনেকে। অধিকাংশ লোকই বাংলাদেশে যাদের উচ্চ রক্তচাপ আছে, তারা মানে অর্ধেকের মধ্যে বেশি জানেই না যে তাদের উচ্চ এটা কিন্তু রক্তচাপ আছে। আসলে স্যার যে ইনসিডেন্টাল ফাইন্ডিং হিসেবে আসে, আমরা মানে দেখি। অন্য একটা রোগের কারণে সে ডাক্তার দেখতে Right. গেছে, ডাক্তার তখন প্রেশার মেপে দেখলো যে প্রেশারটা বেশি। রাইট, সেটাই হচ্ছে, এবং অনেক সময় কমপ্লিকেশন নিয়ে আসে। তো এই প্রেশার মাপা, নিজের প্রেশার জানা, নিজের ডায়াবেটিস আছে কিনা জানা থাকলে সে ব্যাপারে উদ্যোগ নেওয়া, সেই কাজগুলো যদি করে এবং সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি থাকে, তাহলে আমরা ধীরে ধীরে কমিয়ে আনতে পারবো। আর ডায়েটের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, খাদ্য কি খাচ্ছি। লবণ আমরা খুব বেশি খাই, WHO রিকমেন্ডেশন 5 গ্রাম পার ডে, আমরা খাচ্ছি প্রায় 10 গ্রামের মতো। সেখানে একটা আমাদের কমিয়ে আনার জায়গা আছে, অনেক কমাতে হবে। তেল যেটা খাচ্ছি, সেই তেলের কোয়ালিটি নিয়ে আমাদের সমস্যা আছে। ট্রান্সফ্যাট বেশি থাকে আমাদের বিভিন্ন খাবারে, বেকারি ফুড, পাউরুটি,
এই সমস্ত না, খাবারের ইদানিংকালে ট্রান্সফার আমাদের কিন্তু আমাদের জেনারেশন এখন দেখি যে ওরা আসলে ফাস্ট ফুড বা হ্যাঁ। ধরেন একটু বার্গার, স্যান্ডউইচ এই দিকে ঝুঁকেছে, ফ্রাইড ডিপ এগুলো। ফ্রাইড হাই ক্যালোরি খাবার, সুগার সুইটেন বেভারেজ খুব বেশি ব্যবহার হচ্ছে। এগুলো সবই কিন্তু আসলে রেসিপি ফর হার্টের হার্ট জন্য ডিজিজ। ক্ষতিকর। এগুলো যদি ছোটবেলা থেকে আমরা অভ্যস্ত করে পারি, তো সবাইকে সরিয়ে আনতে পারি, তাহলে আমরা হয়তো কন্ট্রোল করে আনতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই। ম্যাডাম, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে আসলে আপনি বলছিলেন যে এনজিওপ্লাস্টি করার, রিং লাগানো বা স্ট্যান্টিং করার পরে আমরা যেটা জানি যে হার্টের রুগীদের একটা লিস্ট থাকে হার্টের ওষুধের। তো আপনারা রিং লাগিয়েছেন, স্ট্যান্ড করেছেন, তারপর কিন্তু তাকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে সারা জীবন এই ওষুধগুলো চলতে হবে, বা ইভেন বাইপাস সার্জারির পরবর্তীতেও দেখা যায় যে ওষুধ খেতে হয়। রক্তের ধমনীতে কেন হার্টের ডিজিজ হয় সেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তা হার্ট একটা পাম্প, সেই পাম্পটাকে সাপ্লাই দিচ্ছে তাকে সতেজ রাখার জন্য করোনারি আর্টারিজ। এখন এই করোনারি আর্টারিতে যদি আমি এখন ফাস্ট ফুড খেলাম, আমি ফিজি ড্রিঙ্কস খেলাম, সিগারেট স্মোক করলাম, তখন কি হবে, ওইখানে ওই রক্তনালীতে চর্বি জমা শুরু করবে, কোলেস্ট্রল, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। কারণ এই অ্যাথেরোস্ক্লেরোসিস কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং আস্তে আস্তে এটা যখন এই চর্বি জমতে জমতে 70% অফ দ্য রক্তনালী অবস্ট্রাক্ট করে, তখন আমি হাঁটাচলা করতে গেলে আমার বুকে চাপ লাগে, ঠিক আছে, আমি রেস্ট নিলে কমে যায়। এখন এই রক্তের চর্বিটা ধরেন 10-15% ব্লক করেছে, কিন্তু এটা রক্তনালীতে পুরাটা, রোগী নিজেও জানেন তার রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে, সে খুশি মনে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কারণ হঠাৎ করে ওই রক্তনালীতে যে চর্বির দলা ছিল সেটা ফেটে গেল। যেই ফেটে যায় তখন ওইখানে রক্ত জমে একটা রক্তের ব্লক করে, এবং ওইটাই হলো কিন্তু হার্ট অ্যাটাক। হ্যাঁ, তাহলে ওই হার্ট অ্যাটাক যখন হয় তখন কিন্তু হঠাৎ করে রক্তনালী 100% অবস্ট্রাক্টেড হয়ে যায়, এবং তখন রুগী হার্ট অ্যাটাকের সিমটমস নিয়ে আমাদের কাছে আসে। এর আগে কিন্তু সে অত জানতোই না। এখন এই অ্যাথেরোস্ক্লেরোসিস তো কন্টিনিউয়াস প্রসেস। এখন আমার তো এটা যে কোনো সময় যদি আমার রুগী, তাহলে এই জন্যই কিন্তু লাইফস্টাইল এত ইম্পর্টেন্ট। আমি যদি সিগারেট না খাই, আমি যদি শাকসবজি বেশি খাই, আমি যদি ফ্যাটি ফুড অ্যাভয়েড করি, আমি যদি লবণাক্ত ফুড অ্যাভয়েড করি, তাহলে আমার অ্যাথেরোস্ক্লেরোসিসও হবে না রক্তনালীতে, আমি ভালো থাকবো। তারপরেও যাতে না হয়, যাতে আমার ভবিষ্যতে এরকম রক্তের দলা ওইখানে না জমে, সেজন্য তো আমার কিছু ওষুধ খেতে হবে। তা নাহলে তো আবার ওই জায়গায় রক্তের দলা জমতে পারে, আবার ওই জায়গায় চর্বি জমতে পারে, প্রেশার যদি বেশি থাকে আবার ওই জায়গায় ফাটল হতে পারে। তাহলে আমার প্রেশারের ওষুধ খেতে হবে, আমার ডায়াবেটিসের ওষুধ খেতে হবে, আমার কোলেস্ট্রল কম রাখার ওষুধ খেতে হবে, এবং আমার হার্টের রক্তনালীতে রক্তের দলা না জমার জন্য অ্যাসপ্রিন খেতে হবে। তাহলে প্রত্যেকটা একটা দুইটা করে ওষুধ অনেক বড় লিস্টে যায়। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের কি মৃত্যুর হার কমেছে কিনা, বা আমাদের কার্ডিয়াক রোগীর সংখ্যা কমেছে কিনা? না, আমাদের তো ট্রিটমেন্টের যে স্ট্যান্ডার্ড সেটা অনেক বেড়েছে, সেটা অনস্বীকার্য, কিন্তু সেই সাথে আমাদের অনেক কম বয়সের লোকজনের হার্ট অ্যাটাক হচ্ছে, এবং যাদের হচ্ছে তাদের খুব সিভিয়ার অ্যাটাক হচ্ছে। সুতরাং মৃত্যু হার কমেছে সেটা বলা যাবে না। ট্রিটমেন্ট বেড়েছে, কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে এবং হার্ট অ্যাটাকের সাথে মারাও যাচ্ছে। মানে প্রাইমারি প্রিভেনশন যেটা বলে, সেটা যদি বাড়ানো যায়, সেটা যদি আমরা করতে পারি ঠিকমতো, তাহলে হয়তো সামনের দিকে আমরা দেখবো যে একটা স্থিত অবস্থায় আসছে, এবং পরের দিকে এটা অকাল মৃত্যুর হারটা কমে আসবে। আমরা আশাবাদী যাতে করে অকাল মৃত্যু এই কার্ডিয়াক কারণে না হয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সুন্দর পরামর্শের জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা জানলাম হার্টের বিভিন্ন দিক নিয়ে, এনজিওগ্রাম, হার্ট অ্যাটাক এবং প্রিভেনশন। আজকে দুজনের বিশেষজ্ঞ চিকিৎসক যেটি বলছিলেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ যারা ধূমপান করছেন, যারা কোলেস্ট্রলযুক্ত খাবার খাচ্ছেন, যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রেশার আছে, অবশ্যই এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে, ধূমপান পরিহার করতে হবে। চলুন হৃদয় দিয়ে হৃদয়ের চিকিৎসা করি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা সকলের জন্য।